আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আসছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী আলভি রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলভি, কারা আসছেন শ্রদ্ধা জানাতে আর কি বলছেন তারা? রিপা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরের ঠিক সামনে, যেখানে কিন্তু আজকে 11টার দিকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আসার কথা এখানে কবর জিয়ারত করার জন্য। তবে সকাল থেকে এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছে। তাদের যেই ফুলের শুভেচ্ছা এবং এখানে এসে কবর জিয়ারত করার ব্যাপারটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। এছাড়া এখানে কিন্তু সকাল থেকেই যে কোরআন তেলাওয়াতের ব্যাপারটি রয়েছে এটা সকাল থেকে চলছে। তার রুহের মাগফিরাত কামনার জন্য কিন্তু এখানে অনেক মানুষ আসছে এবং কোরআন তেলাওয়াতের মাঝে সারাদিনই সকালটি শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলছে। এবং এখানে নানান প্রান্ত থেকে, দেশের নানান প্রান্ত থেকে, বিএনপি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নানান নেতাকর্মীরা এখানে আসছেন এবং সাধারণ মানুষও কিন্তু এখানে আসছেন শুধু এখানে এসে তারা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তার যেই শোকের ব্যাপারটি সেটা কিন্তু তারা প্রকাশ করছেন। এবং এখানকার যেই পরিবেশ, এখন দীর্ঘ 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে তার বেগম খালেদা জিয়ার মৃত্যু, কিন্তু তারপরে কিন্তু এখানে এখন পর্যন্ত মানুষের ঢল কমেনি কোনো মতেই। কিছুক্ষণ আগে আমরা কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেও দেখে আসলাম, সেখানে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। সেখানেও মানুষের আনাগোনা রয়েছে। 2টা থেকে সেখানে প্রোগ্রাম শুরু হবে। তবে এখানে প্রথমেই নেতাকর্মীরা আসবেন এবং এখানে কবর জিয়ারতের মাঝেই কিন্তু তারা তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করবেন এবং তারপরে এখান থেকে দক্ষিণ প্লাজায় যে তারা সেখানে তাদের আনুষ্ঠানিক যেই কর্মসূচি সেটা শুরু করবেন। এছাড়া এর আগেও কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সালাউদ্দিন আহমেদ সকালেই কিন্তু তিনি শাহাবুদ্দিন পার্কে গিয়েছেন, যেখানে একজন গৃহবধূ থেকে রাজনৈতিক পদার্পণের যে ব্যাপারটি দীর্ঘ একটি সময় তিনি পার করেছেন রাজনৈতিক বিষয়ে, সেই ব্যাপারটি তার তথ্য এবং চিত্রে কিন্তু প্রমাণ্য চিত্র সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে শাহাবুদ্দিন পার্কের। সেখানে শাহাবুদ্দিন পার্কের সেখানে কিন্তু স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে গিয়েছেন এবং সেখান থেকে তিনি রিক্সা, ভ্যান, অটোরিকশা চালকদের সাথে করে এবং তার যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তিনি এখানে আসবেন এবং এখানে এসে তিনি কবর জিয়ারত করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সাপ্তাহিক ছুটির দিনের রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মাকদুরা মিতি। মিতি, আপনি তো কারওয়ান বাজারে আছেন, সেখানকার বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ রিপা। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে আমরা গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম যে অধিকাংশ পণ্যের দামই কিন্তু বাড়তি ছিল, তবে এই সপ্তাহে কিন্তু কিছু কিছু পণ্যের দাম কমেছে। তবে বেশিরভাগ পণ্যের দামই কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে পণ্যের দাম অনেকটাই বেড়েছে। যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে সবজির মধ্যে কিন্তু টমেটো গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা কমেছে। গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হওয়া টমেটো এই সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। অন্যদিকে গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি হওয়া শিম কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকায়। তবে সবজির মধ্যে এই সপ্তাহে দাম বেড়েছে পেঁপে এবং শশার। গত সপ্তাহে যে শশা বিক্রি হয়েছে 60 টাকায়, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকায়। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে 10 টাকা করে বেড়েছে পেঁপের দাম। তবে কাঁচামরিচের দামও কিন্তু অনেকটাই বাড়তি। এ সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি কেজি। অন্যদিকে আমি যদি মুরগির বাজারের কথা বলি তাহলে দেশি মুরগির দাম স্থিতিশীল থাকলেও কিন্তু সোনালী মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা বেড়েছে। গত সপ্তাহে 260 টাকা দরে সোনালী মুরগি বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 270 টাকায়। অন্যদিকে গত সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 165 টাকা দরে এবং এ সপ্তাহে আমরা যেমনটা দেখছি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 টাকায়। তবে রিপা, ব্যতিক্রম কিন্তু দেখা গেছে মাছের বাজারের ক্ষেত্রে। মাছের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আমরা বরাবরই যেমন
যেমনটা দেখে থাকি যে দেশি মাছের দাম কিন্তু সবসময় আকাশচুম্বী থাকে, তবে এ সপ্তাহে কিন্তু দেশি মাছের দাম অনেকটাই কমেছে এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু দেশি মাছের দাম কমেছে এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে এই সপ্তাহে কিন্তু দেশি মাছের সরবরাহ বেশি থাকায় দেশি মাছের দাম অনেকটাই কমেছে। এই ছিল রিপা আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমরা চলে যাব জয়পুরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। ধন্যবাদ বেতি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট এলাকায়। এটা হচ্ছে মাছুয়া বাজার। এই বাজারে প্রতিদিনই কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এখানে বাজার করতে আসেন। শহরের শুধু নয়, শহরের আশপাশের কিন্তু এইখানকার সাধারণ জনগণ এখানকার প্রতিদিনই বাজার করেন। এই বাজারে আপনি ঢাকার কারওয়ান বাজারে যেমনটি জানাচ্ছিলেন, এই বাজারের অবস্থাও অনেকটাই তেমনই। এখানে যদিও আপনি জানেন যে এখানে এই জয়পুরহাট জেলা কিন্তু কৃষিভিত্তিক জেলা। এই জেলাতে কিন্তু আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম, সবজি উৎপাদনে কিন্তু এখানে পিছিয়ে নেই। তারপরে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে এই সবজির বাজারে অন্যান্য শীতের যে গত বছর বা তার আগের বছর যে শীতের মৌসুমে যে সবজির দামগুলো ছিল, সেই দামের চেয়ে কিন্তু এবারে অনেকটাই দাম বেশি। যেমন এখানে কিন্তু আজকে শসা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে অন্যান্য বছর কিন্তু এই টাইমে 30 টাকার মধ্যে সিম থাকে, সেখানে কিন্তু 40 থেকে 50 টাকা পর্যন্ত। বেগুনতে একই রকম ভাবে 50 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 60 টাকা পর্যন্ত। তো এরকমই কিন্তু বাজার চলছে। আপনি জানেন যে কৃষি নির্ভর এলাকায় কিন্তু বাজার, এবং এখানকার সকালে কিন্তু প্রতিদিনই তাদের ক্ষেত জমি থেকে কিন্তু কৃষকরা এখানে সবজি উৎপাদন করে এবং সেই সবজি কিন্তু এখানে স্থানীয় বাজারে সরবরাহ হয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট শহরের কিন্তু আরেকটি পাইকারি বাজার আছে। এই পাইকারি বাজারের নাম হচ্ছে নতুন হাট। এই নতুন হাট কিন্তু এখানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে গ্রাম থেকে মানুষ সবজি কিন্তু সরবরাহ করে। কিন্তু সেখানে আরেকটি জিনিস সমস্যা হচ্ছে, সেখানে যে দামগুলো পাওয়া যায় সেই দামগুলো কিন্তু যে যদি একটা 25 টাকা কেজি যদি কোনো সবজি থাকে, সেটা কিন্তু এই বাজারে অর্থাৎ শহরের আরেক প্রান্তে যে বাজারগুলো আছে এই বাজারগুলোতে এসেই কিন্তু দাম দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ ওখানে যদি 30 টাকা 25 টাকা হয়, এখানে 50 টাকা বা 60 টাকা হয়ে যায়। তো এখানে একটা সামান্য কোয়ার্টার কিলো এই শহরের আরেক প্রান্ত থেকে আরেক পাইকারি বাজার থেকে খুচরা বাজারে এসে কিন্তু দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। তো এটা আসলে এখানকার স্থানীয় ক্রেতা বিক্রেতারা যেটি জানিয়েছেন যে এখানে ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম সেভাবে দৃশ্যমান চোখে পড়ে না। তো জেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায়, তারপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসে না। তবে যে সরকারি সংস্থাগুলোর অভিযান এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বলেছেন, এরকমটি অভিযোগ করেছেন ক্রেতারা। তো আমি এখন হ্যান্ডওভার করছি এবং এই বাজার পরিস্থিতি জানাবেন সাভারের দেওয়ান ইমন। জি রেজা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজারে এবং এখানে সকাল থেকে আমরা যেটি দেখছি যে আজকে সাপ্তাহিক যেহেতু ছুটির দিন, এই উপলক্ষে কিন্তু আজকে বাজারে ভিড় বেশি করছেন যারা এই শিল্পাঞ্চলে বসবাসকারী রয়েছেন তারা। তবে বাজার ঘুরে কিন্তু আমরা যেটি দেখছি যে সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের নিত্যপণ্যের দামেই কিন্তু ব্যবধান লক্ষণীয়। তার মধ্যে কিন্তু চাল, ডাল, তেলের দামে কিন্তু আমরা দেখছি যে প্রতিটি পণ্যতেই কিন্তু 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এছাড়া সবজির বাজারে কিন্তু আজকে সবজির বাজারের পরিস্থিতির কথা যদি বলি, প্রতি কেজি সবজিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দামগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। এর মধ্যে বাঁধাকপি যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 30 টাকা করে, সেটি কিন্তু আজকে 50 টাকা পিস হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া সিমের কেজি কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা এবং অন্য জাতের যে সিম রয়েছে উন্নত জাতের, সেটি আবার 100 টাকা কেজি দরে কিন্তু আমরা বিক্রি করতে দেখছি। এছাড়া গাজর, লাউর যে পিস সেটি বিক্রি করতে দেখছি আমরা 100 টাকা, যেটি গত সপ্তাহে 60 থেকে 80 টাকা করে বিক্রি হচ্ছিল। এছাড়া গত সপ্তাহে যেটা আমরা দেখেছিলাম শসার কেজি বিক্রি হচ্ছিল 60 টাকা বা 50 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। আমরা কিন্তু দেখি যে বাজার ঘুরে যে সব ধরনের সবজির দামই কিন্তু মোটামুটি বেড়েছে। এছাড়া মাছ মাংসের দামের কথা যদি বলি, যে মাছ মাংসের দামেও কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু গত সপ্তাহের চেয়ে অনেক ব্যবধান। আজকে ইলিশ মাছের কেজি বড়টা যেটি রয়েছে কেজির সাইজে, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 3200 টাকা কেজি। এছাড়া মিডিয়াম যেটি 2টা বা 3টায় কেজি, সেই
ইলিশগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি। এছাড়া পাঙাশ মাছ, যেহেতু এখানকার নিম্ন আয়ের মানুষের বসবাস, সেই পাঙাশ মাছে কিন্তু বিক্রি হচ্ছে 220 টাকা, যেটা গত সপ্তাহে কিন্তু 200 টাকা করে ছিল। এছাড়া মুরগি এবং মুরগির মাংসের কথা যদি বলি, সেটিও কিন্তু কেজি প্রতি কিন্তু 10 থেকে 15 টাকা কিন্তু কেজি প্রতি বেড়েছে। তো এই ছিল আমার কাছে সাভার বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ মিতি, রেজা, ইমন ও শরীফ আপনাদেরকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার, জয়পুরহাট, সাভার ও চাঁদপুরের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাঁদপুরে ইলিশ সহ সব ধরনের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। সরবরাহ কম থাকায় নদীর মাছেও দেখা দিয়েছে সংকট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, এই যে চাঁদপুরের সব ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি জানাবেন দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রিফা, আসলে চাঁদপুরের পদ্মা মেঘনা যে বিশাল নদী রয়েছে, এখানে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। শুধু ইলিশ নয়, সব ধরনের মাছই কিন্তু এখন সংকট দেখা দিয়েছে, অর্থাৎ নদীর মাছ। তবে বাজারে পর্যাপ্ত চাষের মাছ রয়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি, আসলে ইলিশ বাজারে না থাকায় কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3500 টাকা, আর 800 গ্রামের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3200 টাকা। এর বাইরে যেটি 600 গ্রামের ইলিশ সেটিও বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা দরে। এর বাইরে নদীর যে পাঙ্গাস রয়েছে সেটি ওজনে বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। পোয়া মাছও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1100 থেকে 1400 টাকা দরে। আর এর বাইরে বাজারে যে চাষের মাছগুলো রয়েছে, রুই মাছ 330 থেকে আকার ভেদে 400, কাতল মাছ 330 থেকে 400 থেকে 450 টাকা বিক্রি হচ্ছে। এর বাইরে যে কম দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে চাষের তেলাপিয়া এবং পাঙ্গাস, যেটি 170 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন ইলিশের দাম চড়া থাকায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এখানে যারা ব্যবসায়ী রয়েছে, আমি তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন নদীর মাছের সংকট রয়েছে, সংকটের কারণে আসলে মাছের সরবরাহ একেবারেই কম থাকায় কিন্তু তারা আসলে কম দামে বিক্রি করতে পারছেন না। তো আগামী দিনে যদি নদীর মাছের সংকট কেটে যায়, বাজারে মাছের সরবরাহ বাড়ে, তাহলে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল রিপা চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ শরীফ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে মাছের দামের ঊর্ধ্বগতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এ নিয়ে উদ্বিগ্ন টেকনাফ সীমান্তের মানুষ। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আপনি তো টেকনাফ সীমান্তে আছেন, সেখানকার এখন কি পরিস্থিতি দেখছেন আর কি বলছেন এলাকাবাসী? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টেকনাফের হয়কং সীমান্তে যে গত এক সপ্তাহ ধরে যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কিন্তু গত 2-3 দিন ধরে মোটামুটি শান্তই বলা চলে। তবে যেই বিষয়গুলো আমরা দেখেছি যে এখানে কিন্তু বেশ কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র যেই বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, তাদের সরব উপস্থিতি এবং এই সংঘর্ষের মূল কারণ হিসেবে কিন্তু অনেকেই বলছেন যে আসলে এখানে মাদক চোরাচালান থেকে শুরু করে নানা কারণে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটছে। আমরা এখানে দেখেছি যে বেশ কয়েকটি সংগঠন রয়েছে যাদেরকে বলা হচ্ছে যে যাদের নামগুলো হচ্ছে আরসা, আরএস, সেই সাথে নবী হোসেন গ্রুপ, সেই সাথে যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে, সশস্ত্র গ্রুপ, তারা মূলত এই চরকেন্দ্রিক বেশ কিছু অবৈধ ব্যবসা তারা পরিচালনা করে থাকেন। সেই ব্যবসা পরিচালনা করতে গিয়ে কিন্তু অনেক সময় যে আরাকানের যে যাদের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ আরাকান আর্মি, তাদের সাথে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হয়। সেই সংঘর্ষের কারণেই কিন্তু আসলে আমরা দেখেছি যে এই এলাকাটি কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা দেখেছি যে একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে একজনের পা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মাইন বিস্ফোরণের কারণে। এই যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে, তারা যাতে অবাধে অর্থাৎ আরাকানে প্রবেশ করতে না পারেন, আর সে কারণে কিন্তু আমরা যেটি জেনেছি যে আরাকান আর্মি বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে তারা কিন্তু মাইন স্থাপন করেছেন। যে মাইনগুলো কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবারই কিন্তু মাইন বিস্ফোরণ হচ্ছে, যে কারণে এলাকার যারা মৎস্যজীবী
আছে, এলাকার যারা সাধারণ মানুষ আছে, তাদের জন্য এখন যে আতঙ্ক সেটি হলো যে মাইন আতঙ্ক। কারণ তারা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য তারা চর এলাকায় যেতে পারছেন না, আর যে কারণে এই মাইনের যে আতঙ্ক, সেই আতঙ্কের জন্য তারা কিন্তু বারবার বলছেন যে এই মাইনগুলো যাতে সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়, সেই দাবিগুলো করছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ তুহিন আপনাকে। দর্শক, টেকনাফ সীমান্ত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। উত্তরায় 7তলা ভবনে আগুন লেগে 3 জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যে আটকা পড়া 13 জনকে উদ্ধার করেছে তারা। বিস্তারিত জানাবেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি রিপা, মূলত সকাল নাগাদ উত্তরার 18 নম্বর সেক্টরের, উত্তর 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের এই ভবনটিতে কিন্তু আগুন লাগে এবং কি আগুন লাগার পরে আমরা দেখেছি ভবনের দ্বিতীয় তলা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দ্বিতীয় তলার এসি, আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী কিন্তু পুড়ে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে এখানে প্রত্যক্ষদর্শীদের কাছে আসি, তাদের সাথে একটু জানতে চাবো আসলে কিভাবে আগুনটা লেগেছিল। একটু বলেন তো কি দেখেছেন? স্যার, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখেছি চেল্লাচাল্লি শুরু হয়ে গেছে। দোতলায় এসে দেখে আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে। এরপর থেকে ইলাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ওখানে ফায়ার সার্ভিসের লোকের কাছে ফোন দেওয়া হয়েছে। ওখান থেকে ফায়ার সার্ভিসের লোক এসে পরে আমাদের ইলাম ঢাকা স্কুল থেকে পানির ট্যাঙ্ক থেকে পানি দিয়ে নেবানোর চেষ্টা করতেছে। পরে 1 ইউনিট দিয়ে কাজ হয় নাই। পরে ফায়ার সার্ভিসের লোক আরো ইউনিটের কাছে ফোন দিছে। ফোন দিলে 2-3 ইউনিট এসে তারপরে আগুনটা নেবানোর সক্ষম হয়েছে আর কি। তারপরে আমরা সরজমিনে দেখছি সেনাবাহিনীর লোক আসে পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে দিয়ে আসলে অসুস্থ রোগীদের বের করে ইবনে সিনা অথবা শিনশিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জি হ্যাঁ, আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। এখানে তার একজন কলিগ এখানে ছিলেন, সে একটু বলবেন যে কি ঘটনাটা এখানে। আসলে ঘটনাটা আমরাও জানতাম না। আমরা অফিসিয়াল ভিজিটে কুয়েত মৈত্রী হসপিটালে যাই, তো ওখানে 3টা লাশ দেখতে পাই যে এটা 18 নম্বর রোডে 11 নম্বর সেক্টরে হয়তো এই ঘটনাটা ঘটছে, অগ্নিপাতের ঘটনা ঘটেছে। তো এখানে ওনার বাবা ছিলেন সম্ভবত, ওনার মারফত জানতে পারি যে ওনার স্কোয়ারের একজন কলিগ আছে। তখন আমরা ওনাকে নাম জিজ্ঞেস করি এবং উনি আমাদের অফিসিয়াল একজন কলিগ, হেড অফিসে বসেন মহাখালীতে। তো ওনার নাম হচ্ছে আফরোজা আক্তার। তো ওনার হাজবেন্ডকে নেওয়া হয়েছিল, সাথে আরো 2 জন এই বিল্ডিং এরই 3 জনের লাশ ছিল কুয়েত মৈত্রীতে। আর ওনার বোন ছিল এখানে, ওনার সাথে কথা হলো। উনি বললো যে আমার আপু আর বাচ্চা 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। উনি বলছে ওনারা রিপা যেমনটা শুনছিলেন, আসলে সকাল নাগাদ আগুন লাগার পরে ফায়ার সার্ভিস কিন্তু এখানে এসেছিল। ফায়ার সার্ভিস এসে 13 জনকে উদ্ধার করে উত্তরার যে কুয়েত মিত্র হসপিটাল রয়েছে সেখানে ভর্তি করেছে এবং কি 3 জনের নিহত সংবাদ আমরা পেয়েছি। আমরা রয়েছি উত্তরা 13 নম্বর সেক্টরে। এখান থেকে 11 নম্বর সেক্টর, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তাইমুন আপনাকে। দর্শক, উত্তরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তাইমুন। দর্শক, নওগাঁ ও কুষ্টিয়ার চালের বাজারের পরিস্থিতি জানবো এবার। এর জন্য সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন ও নাহিদ হাসান তিতাস। আমরা প্রথমেই চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী কামাল। কামাল, বাজারে চালের দামের পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। রিপা, উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ ধান চালে প্রসিদ্ধ একটি জেলা এবং নওগাঁয় দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম। বলা হয় নওগাঁর চালের দাম বাড়লে সেটার প্রভাব সারা দেশে পড়ে এবং নওগাঁয় চালের দাম কমলে সেটার প্রভাব পড়ে। হঠাৎ করে নওগাঁয় সরু চালের যে দাম সেটি কেজি প্রতি প্রায় 3 থেকে 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে 1 সপ্তাহের ব্যবধানে। আমি একেবারে খুচরো বাজারে একটু রয়েছি, নওগাঁ মুক্তির পৌর সাহেব বাজারে। এইখানে সহ আমি বেশ কিছু চাল বাজারে যদি চিত্র বলি, যে নওগাঁয় জিরা যে চাল যেটা সেটা একেবারে সরু চাল, যেটা 1 সপ্তাহ আগে 72 থেকে 74 টাকা কেজি ছিল, সেটা আজকের বাজার বিক্রি হচ্ছে 74 থেকে 76 টাকা কেজি। কাটারি 1 সপ্তাহ আগে 73 থেকে 75 টাকার যে কাটারি, সেটা এখন বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকা কেজি। এছাড়া আতপ চাল যেটা 110 থেকে 120 টাকা ছিল, সেটা এখনকার বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা কেজি। এর প্রভাব কিছুটা একেবারে মোটা চালেও যে পড়েনি তা নয়, মোটা চালের ক্ষেত্রেও প্রায় প্রতি কেজিতে কোথাও 50 পয়সা থেকে 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে। স্বর্ণা চাল যেটি 50 থেকে 52 টাকা বিক্রি হচ্ছে, সেটি 52 থেকে 53 বা 54 টাকাও বিক্রি হচ্ছে। এছাড়া 49 জাতের চাল যেটি 56 থেকে 58 টাকা বিক্রি হচ্ছে, সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শুভলতা যেটি মাঝারি সরু চাল যেটি 65 থেকে 66 টাকা বিক্রি হচ্ছে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি।
রিপা, জানিয়ে রাখি নওগাঁয় চলতি মৌসুম প্রায় 9,85,000 মেট্রিক টন চাল নওগাঁয় উৎপাদিত হয়েছে এবং বছরে নওগাঁতে প্রায় 17 থেকে 18 লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয় এবং নওগাঁর অভ্যন্তরীণ বাজারে 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন চালের প্রয়োজন হয়। নওগাঁ একটা উদ্বৃত্ত জেলা এবং নওগাঁ থেকে প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। আর এই হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণে মূলত আসলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা ক্রেতা তারা বেশ বেকায়দে পড়েছেন। তাদের দাবি খুব দ্রুত বাজার মনিটরিং করে বাজার একটা স্থিতিশীলতা নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। তো নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে চালের বাজার পরিস্থিতি। আমি এখন সরাসরি চলে যাচ্ছি কুষ্টিয়ার সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে। তিতাস, আপনি জানাবেন সেখানকার চালের বাজার পরিস্থিতি কেমন? কামাল, নওগাঁর বাজারের মতো কুষ্টিয়ার বাজারেও কিন্তু সব ধরনের চালের দামই সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা করে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আজকের বাজার দর আমি একটু জানাই, যেমন সরু যে মিনিকেট চাল সেটি কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকা কেজি দরে এবং কাজললতা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে এবং মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বাজারে কিন্তু সব ধরনের চালের দামই কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে বেড়েছে। সপ্তাহ ব্যবধানেও কিন্তু এই চালের দামগুলো 2 থেকে 3 টাকা কম দামে ছিল, সেটি কিন্তু এই সপ্তাহে এসে বাড়তি দামে বিক্রি হচ্ছে। আপনি জানেন রিপা যে আমনের মৌসুম কিন্তু সম্প্রতি শেষ হয়েছে, অর্থাৎ আমন মৌসুম শেষ না হতে হতেই কিন্তু এই বাজারে যে চালের দাম সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, যার কারণে যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে যখন ধানের মৌসুম থাকে তখন কিন্তু চালের দাম কমে না, কিন্তু মৌসুম শেষ না হতেই এই মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের কারণে কিন্তু চালের দাম বাজারে বৃদ্ধি পেতে থাকে এবং তারা বিপাকে পড়ে যায়। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা আছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি আসলে এখানে তাদের করার কিছু নেই, তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে কিনে তার থেকে 2 থেকে 3 টাকা বেশি দামে বাজারে বিক্রি করে। তারা বলছে মিলগেট থেকে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই কিন্তু বাজারে চালের দামটি বেড়েছে। তারা যেটি বলছে আমাকে যে আসলে মিল মালিকরা তাদের কাছে অজুহাত দেখাচ্ছে যে ধানের সংকটের কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা। এ বিষয়ে যদিও আমি মিল মালিকদের সাথে কথা বলেছি, মিল মালিকরা কিন্তু বরাবরের মতোই কিন্তু সেই অজুহাত যে আসলে বাজারে তেমন ধান পাওয়া যাচ্ছে না, আমনের মৌসুম শেষ হয়েছে এবং ধানের দাম মন প্রতি কিন্তু 200 থেকে 250 টাকা কেজিতে বেড়েছে, যার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তারা দাম বাড়াচ্ছে। আসলে এই যে মৌসুম শেষ হতে না হতেই কিন্তু চালের যে দাম বৃদ্ধি, এতে কিন্তু এক প্রকার ক্ষুব্ধ যারা সাধারণ ভোক্তা। তারা বলছে দ্রুত শক্তভাবে বাজার মনিটরিং এর মাধ্যমে কিন্তু এই বাজারটিকে নিয়ন্ত্রণ করার কথা। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। রিপা, ধন্যবাদ তিতাস ও কামাল আপনাদেরকে। দর্শক, কুষ্টিয়া ও নওগাঁ থেকে চালের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস ও কামাল। মুন্সিগঞ্জের মুক্তারপুর সড়কের কাজ চলমান থাকায় ভোগান্তিতে যাত্রী ও এলাকাবাসী। দ্রুত কাজ শেষ করার দাবি চলাচলকারী যাত্রীদের। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, সড়কের কাজ কবে নাগাদ শেষ হবে আর কি ধরনের ভোগান্তি হচ্ছে যাত্রীদের জানাবেন? রিপা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে পঞ্চবটী যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস এবং নিচ দিয়ে 4 লেনের সড়কের প্রস্তুতিকরণের কাজ কিন্তু চলমান থাকার কারণে কিন্তু এই সড়ক কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভোগান্তিতে পড়ছেন এখানকার যাত্রী এবং স্থানীয়রা। তারা কিন্তু বলছেন যে এই সড়কে যেভাবে কাজ করছে সেই কাজ করলে কিন্তু আসলে তাদের দিন দিন যে ভোগান্তি সেটি কিন্তু আসলে বেড়ে চলেছে। আমি একটু দেখাতে চাই, এই সড়ক কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এই সড়কে এখনো কিন্তু যানজট লেগে রয়েছে। এখানে কিন্তু মুন্সিগঞ্জ থেকে ঢাকামুখী যে যাত্রী রয়েছে লাখ লাখ যাত্রী কিন্তু আসলে তারা বিপাকে পড়ছেন। এখানে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা এই সড়কে আসলে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এইখানে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে যারা রোগী এবং রোগীর স্বজনরা। তারা কিন্তু সড়কে দাঁড়িয়ে কিন্তু তারা আসলে আরো বেশি অসুস্থ হচ্ছেন বলে এখানকার আমি কয়েকজন রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। পাশাপাশি এখানের যে ট্রাকের ড্রাইভার রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা 2-3 দিন যাবত কিন্তু এই সড়কে কিন্তু তারা অবস্থান করছে। এখানে কিন্তু যেইভাবে কাজ করছে এইভাবে কাজ করলে কিন্তু তাদের ভোগান্তির শেষ নেই
বলে তারা জানিয়েছেন। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই বছরের ডিসেম্বর নাগাদ এই সড়কের কাজ শেষ হবে বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি আজ সকালে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু একটি বাস ট্রাক বিকল হওয়ার কারণে কিন্তু প্রায় 13 কিলোমিটার সড়ক কিন্তু আসলে যানজট সৃষ্টি হয়। এতে করে কিন্তু ভোগান্তিতে পোহাতে হয়েছে ওই সড়কের যাত্রীদের। পাশাপাশি মুক্তারপুর যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু হাজার হাজার মানুষ পায়ে হেঁটে কিন্তু মুন্সিগঞ্জ থেকে আসলে নারায়ণগঞ্জ তারা যাত্রা করতে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ মুক্তারপুর সড়কের সবশেষ খবর। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুমন। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হ্রদ ও পাহাড়ের শহর রাঙামাটি। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই যে ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটা ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে গত এক সপ্তাহে কিন্তু পর্যটক না হলো আজ বন্ধের দিনে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আমরা সকাল থেকে দেখেছি যে রাঙামাটি বিভিন্ন স্থান থেকে রাঙামাটিতে কিন্তু প্রচুর পরিমাণের পর্যটক আগমন ঘটেছে। আমরা যদি আপনাকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি যে রাঙামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে, সেই ঝুলন্ত সেতুতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক দেখা যাচ্ছে, যেখানে আসলে গত 2 দিন আগেও কিন্তু এখানে কোন রকম পর্যটকের খুব বেশি কাঙ্ক্ষিত যে পর্যটক তারা ছিল না। আজ সকাল থেকে কিন্তু পর্যটকের পদচারণায় পুরো মুখরিত হয়ে উঠেছে। আজ আপনাকে যদি বলি, রাঙ্গামাটি শহরের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, পর্যটন সেতু, পলোয়েল পার্ক, তারপর রয়েছে অরণ্যক, রাঙ্গামাটি আসাম বস্তি সড়ক, যে রাঙ্গামাটি আই লাভ রাঙ্গামাটি, সবগুলোতে কিন্তু আজকে পর্যটকের ব্যাপক উপস্থিতি দেখা দিয়েছে। আমরা আজকে রাঙ্গামাটি যে টুরিস্ট পুলিশ রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে বন্ধের দিনে যত পর্যটকের ব্যাপক আনাগোনা দেখা যায়, উপস্থিতি দেখা যায়, সেক্ষেত্রে তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন যাতে করে পর্যটক কোন রকম হয়রানির শিকার না হয়। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সর্বশেষ পর্যটক। ধন্যবাদ মেহেদি আপনাকে। দর্শক, ছুটির দিনে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।